আরেকটি হলো দেখেন ছেলেটি মেধাবী অথচ সততা নাই। খেয়াল করেন সংযোজক আছে, বিয়োজক আছে, সংকোচক আছে, এছাড়াও দেখেন কি আছে বলেন তো দেখি, বিভক্তি আছে। পার্থক্য হয়েছে? কোনো পার্থক্য হয়নি, কারণ আপনি তো বলেই দিয়েছেন আমি যাব না, তার মানে এখানে না অর্থ তো অলরেডি দিয়ে দিয়েছে, চিহ্ন নাই। কিন্তু অন্যান্য যে বিভক্তিগুলো আছে এগুলো কিন্তু নির্দিষ্ট চিহ্ন আছে। যেমন দেখেন র এর দ্বারা দিয়ে কর্তৃক হইতে থেকেছে, বলেছে দুইটা বাক্যের মাঝে বসে দুইটা বাক্যের মধ্যে আলাদা সম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ আগের বাক্যটির যদি অর্থ হয় পজিটিভ, পরের বাক্যের অর্থ হয়ে যাবে কি নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আর আপনারা দেখতেই পারতেছেন যে আজকে ক্লাসে যে টপিক, যে এক ক্লাসে অব্যয় ঝটপট কমন পড়বে শতভাগ। এই যে অব্যয় পদ নিয়ে, পদ প্রকরণের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে যেটি হলো অব্যয় পদ। এই অব্যয় পদ নিয়েই আমাদের যত ঝামেলা, অর্থাৎ পরীক্ষায় যদি অব্যয় পদ থেকে প্রশ্ন আসে তাহলে দেখা যায় যে আমরা বুঝতে পারি না যে আসলে কোনটি হবে সঠিক উত্তর। তো এই যে অব্যয় নিয়ে যে ঝামেলাগুলো আছে সেগুলো আমরা আজকে ঝটপট শিখবো, এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে অব্যয় থেকে তাহলে এখান থেকে কমন পড়বে শতভাগ। যেভাবেই প্রশ্ন আসুক না কেন আজকে আপনারা অব্যয় পদ থেকে খুব সহজেই উত্তর করতে পারবেন। তো আমরা শুরুতেই যদি দেখি, একটু কথা না বাড়িয়ে একদম আলোচনায় চলে যাই, সেটি দেখেন। আর তার আগে একটা কথা বলি যে এই অব্যয় পদ কিন্তু দেখা যায় বিশেষ করে বিসিএস, ব্যাংক 11 থেকে 20 গ্রেড, প্রাইমারি, নিবন্ধন প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু অব্যয় পদ থেকে প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজে, খুব মানে সুকৌশলে, অত্যন্ত অল্প একটু পড়ে বা কিছু টেকনিক অবলম্বন করে কিভাবে আমরা খুব দ্রুত এই উত্তরগুলো করতে পারি সেটাই আজকে আমরা দেখব। এখানে দেখেন যে আমরা জানি যে অব্যয়, এই অব্যয় হচ্ছে একটা সমাসবদ্ধ পদ, এটার ব্যাস বাক্য হচ্ছে ন ব্যয়। আমরা যদি খেয়াল করি ন ব্যয়, ন ব্যয় শব্দের অর্থ কি? ন ব্যয় শব্দের অর্থ হচ্ছে যার কি নাই, অর্থ নাই, যার অর্থ নাই, যার ব্যয় নাই, মানে কি যার অর্থ নাই, অথবা যেটাকে আমরা বলতে পারি অর্থহীন। অর্থাৎ এমন কিছু পদ রয়েছে বা এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নাই, সেটা কি করে বাক্যের মাঝে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশে সেটা শুধু সাহায্য করে। এটাই হচ্ছে অব্যয়ের মূলত কাজ, এর নিজস্ব কোনো অর্থ কিন্তু নাই। তো এখানে দেখেন যে চারটি, এখানে দেখেন যে অব্যয় পদ, এই অব্যয় পদের প্রধান প্রকার হচ্ছে চারটি। শুরুতেই দেখি যে একটা হলো সমুচ্চয়ী অব্যয়, একটি হলো অনন্যয়ী অব্যয়, একটি হলো অনুসর্গ অব্যয়, একটি হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। প্রত্যেকটা অব্যয় সম্পর্কে আমরা জানবো। তো শুরুতে যেটি আছে সমুচ্চয়ী অব্যয়, এই সমুচ্চয়ী অব্যয় হচ্ছে আবার 3 প্রকার। তাহলে আমরা দেখলাম যে অব্যয় হলো 4 প্রকার, প্রধানত 4 প্রকার, প্রধানত 4 প্রকার। এরপর প্রথম যে প্রকারটি আছে সমুচ্চয়ী, এটা আবার 3 প্রকার, একটা সংযোজক, একটা বিয়োজক, আর একটা হলো কি সংকোচক। খেয়াল করেন আমরা একটা ছোট্ট একটা উদাহরণ এখানে দিব, সেটি হলো যেমন দেখেন আমরা বলতে পারি, আমি 3টা বাক্য লিখব, খেয়াল করবেন, ছেলেটি মেধাবী এবং সৎ। খেয়াল করেন ছেলেটি মেধাবী এবং সৎ, এই একটা বাক্য লিখেছি। এরপর আরেকটি বাক্য আমি লিখব, ছেলেটি মেধাবী, তাই না, কিন্তু সৎ নয়। খেয়াল করেন এই একটা বাক্য লিখলাম। আরেকটা বাক্য যদি আমরা খেয়াল করি, আরেকটা দেখেন যে ছেলেটি মেধাবী অথচ, অথচ কি নয়, অথচ সততা নেই, অথচ কি নাই, সততা নেই। খেয়াল করেন 3টা বাক্য আমরা লিখেছি যে ছেলেটি মেধাবী এবং সৎ। এখানে খেয়াল করেন একটু যে ছেলেটি মেধাবী এবং সৎ, এখানে দেখেন যে মেধাবী হয় সে সৎ হবে, এটাই তো স্বাভাবিক। মানে অর্থ সামঞ্জস্য ছিল আছে কিনা, অর্থ সত্য কিনা, অবশ্যই সত্য। তাহলে দেখেন ছেলেটি মেধাবী এবং সৎ। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে এই যে এবং যে অব্যয়টি আছে, পাশাপাশি এখানে একটা অব্যয় আছে কিন্তু, আরেকটি অব্যয় হচ্ছে অথচ। এখানে দেখেন এবং যে অব্যয়টি আছে এটা সম্পর্ক স্থাপন করছে কার মাঝে, মেধাবীর সাথে সতের সম্পর্ক স্থাপন করছে। বিষয়টা কিন্তু এরকম না যে ছেলের সাথে সতের বা মেধাবীর সাথে বা ছেলেটির সাথে মেধাবীর সম্পর্ক কিন্তু করে নাই, করেছে কি মেধাবী এবং সৎ। অর্থাৎ এই একটা পদ, 1 নম্বর পদ এটি একটি, এটা হলো দ্বিতীয় পদ। তাহলে আমরা বুঝলাম যে এমন কিছু অব্যয় আছে যে অব্যয়টার মাধ্যমে 2টা পদ বা 2টা শব্দ একসঙ্গে কি হয়, সম্পর্ক যুক্ত হয়, এবং দেখেন যে অর্থের কিন্তু সামঞ্জস্যশীল আছে। তাহলে যেটার মাধ্যমে 2টা পদ সম্পর্কযুক্ত হয় সেটাকে আমরা কি বলতে পারি, সংযোজক বলতে পারি। তাহলে যদি পরীক্ষায় আসে যে সংযোজক অব্যয়,
এটি মূলত বাক্যকে সম্পর্কযুক্ত করে নাকি পদকে? তাহলে উত্তর হবে কি দুটি পদকে। সংযোজক অব্যয়ের কাজই হচ্ছে দুটা পদকে সে কি করবে সম্পর্কযুক্ত করবে, দুইটা বাক্যকে কিন্তু নয়। এবার দেখেন ছেলেটি মেধাবী কিন্তু সৎ নয়। এখানে দেখেন ছেলেটি মেধাবী, যে মেধাবী সে তো সৎ হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু সে সৎ নয়। তার মানে দেখেন অর্থটা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে না? কিসের মাধ্যমে বিপরীত হয়েছে? এই কিন্তু অব্যয়ের মাধ্যমে। এবং দেখেন এই কিন্তু অব্যয় যে বিপরীতমুখী হয়েছে, এটা কি দুইটা পদের মধ্যে হয়েছে নাকি দুইটা বাক্যের মধ্যে হয়েছে? এখানে দেখেন মেধাবী এবং সৎ এটার মধ্যে হয়েছে না, হয়েছে ছেলেটি মেধাবী এই একটা বাক্য, আর একটা হচ্ছে সৎ নয় এই একটা বাক্য। এই দুইটা বাক্যকে সম্পূর্ণ যদি বিপরীত করে দেয়, মানে আগে ছিল পজিটিভ অর্থ হয়ে গেছে নেগেটিভ অর্থ, তাহলে যদি কখনো বিপরীত অর্থ দেয়, মনে রাখবেন সহজ কথায়, যদি বিপরীত অর্থ দেয় যে অব্যয়ের মাধ্যমে, তাহলে এই অব্যয়টার নাম হবে বিয়োজক অব্যয়। বিয়োজক মানে কি? একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে আমরা কি করে দিলাম? বিয়োগ করে দিলাম বা বাদ করে দিলাম। তাহলে যখনই দেখবেন যে অব্যয়টার মাধ্যমে অর্থ কি হয়েছে, চিন্তা করবেন এই অব্যয়ের আগের বাক্য পরের বাক্য, আগের বাক্যে ছিল পজিটিভ অর্থ, পরে হয়ে গেছে কি নেগেটিভ অর্থ। যখন দেখবেন বিপরীতমুখী অর্থ হয়ে গেছে, তাহলে ওই অব্যয়টার নাম হবে কি বিয়োজক অব্যয়। আরেকটি হলো দেখেন ছেলেটি মেধাবী অথচ সততা নাই। খেয়াল করেন এখানে কিন্তু আমি সৎ বলিনি, এখানে বলছি সততা নাই। তার মানে দেখেন ছেলেটি মেধাবী, তার মধ্যে সে কিন্তু সৎ, তবে কি কম সৎ। এই সততা মানে কি? দেখেন সৎ আর সততা, সৎ মানে কি ফুলফিল সৎ, সততাও সৎকে বোঝাচ্ছে, কিন্তু এখানে দেখেন বাক্যটা জানি কেমন জানি লাগতেছে, যে ছেলেটি সৎ অথচ কি নাই, তার ভিতর সততা নাই। সততা মানে কি? তার ভিতর ফুলফিল সততা নেই, অল্প একটু হলেও আছে। যেমন আরেকটা উদাহরণ দেই, আমরা যদি বলি যে লোকটি, খেয়াল করেন যে লোকটি ধনবান, এটা যদি আরেকটা উদাহরণ দেই, লোকটি ধনবান অথচ দানশীল নয়। খেয়াল করেন আরো ক্লিয়ার হয়ে যাবেন, অথচ তিনি কি নন? দানশীল নয়। লোকটি ধনবান অথচ দানশীল নয়। এখানে খেয়াল করেন যে ব্যক্তিটার সম্পদ আছে সে তো দানশীল হওয়ার কথা, কিন্তু সে কি নয়? দানশীল নয়। এই দানশীল মানে কি? সে কি দান করে না? কৃপণ? বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? মানে একদমই দান করে না, বিষয়টা কিন্তু এরকম না। সে দানশীল নয়, মানে সে দান করে, সে দান করে তবে কম করে। সে দান করে তবে কি করে? কম পরিমাণে দান করে, মানে তার যে ধন সম্পদ আছে সেই অনুযায়ী যতটুকু দান করা দরকার সে পরিমাণে সে কিন্তু দান করে না। যদি এরকম বলতাম যে লোকটি ধনবান কিন্তু দান করে না, তাহলে হয়ে যাচ্ছে বিপরীত, তাই না? তাহলে হয়ে যেত বিপরীত, অর্থাৎ বিয়োজক হয়ে যেত। কিন্তু এখানে দেখেন বলেছি যে ছেলেটি মানে লোকটি ধনবান অথচ দানশীল নয়, মানে লোকটি দান করে তবে তার ধন সম্পদ অনুযায়ী যেরকম দান করা দরকার সে পরিমাণে কিন্তু করে না। তার মানে দেখেন মেধাবী সৎ, আমরা যদি এটাকে যদি পার্সেন্টেজ করতে চাই, তাহলে দেখেন মেধাবী সৎ, মেধাবী 100%, সে সৎ হলো 100%। ছেলেটি মেধাবী কিন্তু সৎ নয়, দেখেন মেধাবী এটা হলো 100%, সৎ নয় তার মানে 0%। খেয়াল করেন যদি আপনি এখানে মার্কিং করেন, যদি নম্বর দিতে চান, ছেলেটি মেধাবী সে 100 নম্বর পেয়েছে কিন্তু সৎ নয়, 0। তার মানে দেখেন একদম সম্পূর্ণ বিপরীত। এর আগেরটা দেখেন মেধাবী সৎ, দুটাই 100 মানে 100 মিলে গেছে। আবার দেখেন সে লোকটি ধনবান, এটা হলো কত দিলাম? 100, অথচ দানশীল নয়, মানে বেশি বেশি দান করে না, হয়তো সে কি করে অর্ধেক দান করে, মানে 50%। তাহলে দেখেন যেটার মধ্যে দেখা যায় বাক্য কি করে দুইটা পদের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, এবং যে পদ দুইটি আছে পদ দুইটির অর্থের মধ্যে কি আছে? সামঞ্জস্য আছে, ফুলফিল, সে যে তার যে দাবি সে দাবি সে পূরণ করতে পেরেছে, সেটা হলো সংযোজক অব্যয়। যেখানে দেখবেন যে পূর্বের বাক্য এবং পরের বাক্য সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে, এটা হলো কি বিয়োজক অব্যয়। আর যেখানে দেখবেন যে পূর্বে যে বাক্যটি ছিল এখানে যে অর্থ দিয়েছে পরে গিয়ে একটু একটু সংকোচন হয়ে গেছে, একটু সংকোচন ঘটেছে, একটু কমে গেছে, এটা নাম হলো কি সংকোচক অব্যয়। মনে রাখবেন এটাকে বলা হয় সংকোচক অব্যয়। কোন অব্যয়টাকে বলবো আমরা? যে অব্যয়ের মাধ্যমে বাক্যের মধ্যে অর্থের সংকোচন ঘটে। তাহলে আমরা দেখলাম যে সংযোজক অব্যয় সম্পর্ক করে দুইটা পদের মাঝে, বিয়োজক অব্যয় বিচ্ছেদ ঘটায় দুইটা বাক্যের মাঝে, একইভাবে সংকোচক অব্যয় এটাও সংকোচন ঘটায় দুইটা বাক্যের মাঝে। তাহলে ঠিক আছে, তাহলে সংযোজক এবং সংকোচক মানে বিয়োজক এবং সংকোচক এটা হচ্ছে দুইটা বাক্যের মধ্যেই হয়তো বিয়োজন করে সংকোচন করে, কিন্তু সংযোজক যেটা সেটা হচ্ছে দুইটা পদের মাঝে করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই উদাহরণটি দিয়ে। এখন আমরা দেখব মূল আলোচনায়, সেটি হলো যে এখন আমরা দেখব যে সমুচ্চয় অব্যয় কি জিনিস। এখন আপনারা এখন বিস্তারিত পড়বেন। যেটা সংযোজন করে, বিয়োজন করে এবং বাক্যের মধ্যে কি করে? সংকোচন ঘটায়, সেটাকেই বলা হয় সমুচ্চয়ী অব্যয়। এবার সমুচ্চয়ী অব্যয় সবার আগে যে প্রকারটি আছে সংযোজক অব্যয়। যেমন এখানে একটা বাক্য দেখেন, এখানে হচ্ছে দুইটা পদের মাঝে কি করে? সংযোগ স্থাপন করে। ভালো করে খেয়াল করেন, দুইটা পদের মাঝে কিন্তু করে।
যেমন দেখেন তিনি সৎ তাই সকলেই তাকে ভালোবাসে। এখানে একটু খেয়াল করেন দেখি, তিনি সৎ তাই সকলেই তাকে ভালোবাসে। এই যে তার সাথে, সতের সাথে কি সকলের সম্পর্ক করছে নাকি ভালোবাসার সম্পর্ক করছে? না, এই যে তার সাথে সকলের সম্পর্ক স্থাপন করেছে কি, এই তাই দিয়ে। তিনি তাই সকলেই, তিনি তাই সকলেই। তাহলে দেখেন দুইটা পদের মাঝে, তাহলে এই যে দুইটা পদের মাঝে যে সম্পর্ক স্থাপন করলো কোন অব্যয়টা দিয়ে, এই যে তাই অব্যয় দিয়ে। এই তাইটাই হচ্ছে এখানে কি সংযোজক অব্যয়। এবং দেখেন যেহেতু সৎ সেহেতু তাকে ভালোবাসবে, একদম 100 মিলে গেছে, 100 মিলে গিয়েছে, তাই কিনা? এটা হলো সংযোজক অব্যয়। এবার দেখবো আমরা বিয়োজক অব্যয়। বিয়োজক যেটি, দেখেন এখানে কি হয়, দুটো বাক্যের মাঝে বসে উক্ত দুটা বাক্যের মাঝে আলাদা সম্পর্ক বোঝাবে। খেয়াল করেন এখানে কিন্তু বলে নাই পদ, বলেছে দুইটা বাক্যের মাঝে বসে দুইটা বাক্যের মধ্যে আলাদা সম্পর্ক স্থাপন করবে। অর্থাৎ আগের বাক্যটির যদি অর্থ হয় পজিটিভ, পরের বাক্যের অর্থ হয়ে যাবে কি নেগেটিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখেন, যেমন আমরা একটা উদাহরণ দেখি, আমরা ভালো খেলেছি বটে কিন্তু জিততে পারিনি। খেয়াল করেন তো দেখি, যদি এরকম হইতো যে আমরা ভালো খেলেছি এবং জয়লাভ করেছি এবং জিতেছি, তার মানে কি ভালো খেলে তো জয়লাভ করবে, তাহলে এটা হয়ে যেত কি সংযোজক, অর্থের মিল আছে। কিন্তু এখানে দেখেন আমরা ভালো খেলেছি, আমাদের তো জয়লাভ করা উচিত ছিল, কিন্তু আমরা জিততে পারিনি। ভালো খেলছি জিততে পারিনি, তার মানে পজিটিভ ছিল, ভালো খেলেছি পজিটিভ, জিততে পারিনি হয়ে গেছে নেগেটিভ। মানে সম্পূর্ণ বিপরীতমুখী অর্থ দিয়েছে। কিসের মাধ্যমে? এই কিন্তু অব্যয়ের মাধ্যমে। তাহলে এখানে কিন্তুটাকে আমরা কি বলবো? বিয়োজক অব্যয়। এরপর যদি আমরা দেখি সংকোচক অব্যয়, খেয়াল করেন যখন দুটো অব্যয় দুটো বাক্যের মাঝে, খেয়াল করেন দুটা বাক্যের মাঝে বসে কি করবে? অভাবের সংকোচন করে, ভাবের কি করবে? সংকোচন করবে। এবং এখানে লক্ষণীয় হচ্ছে দুইটা বাক্যের মাঝে কিন্তু বসবে, দুইটা শব্দ বা দুইটা পদের মাঝে নয়। যেমন এখানে দেখেন যে তিনি অনেক কি বিত্তশালী, অথচ তিনি কি, অথচ তিনি গরিবদের দান করেন না। খেয়াল করেন তিনি অনেক বিত্তশালী, তার অনেক ধন সম্পদ আছে, অথচ তিনি গরিবদের দান করেন না। তাহলে দান করেন কাকে? হয়তো গরিবদের করেন না, অন্য কোনো জায়গায় করেন, মসজিদে করেন, মাদ্রাসায় করেন, মন্দিরে করেন, অন্য কোনো জায়গায় করেন, তাই কিনা? আত্মীয় স্বজনকে করেন, কিন্তু গরিবদের তিনি দান করেন না। মানে তিনি দান করেন কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিয়েছে তিনি গরিবদেরকে দান করেন না। এর মানে কি? অন্য কাউকে দান করেন কিন্তু গরিব মানুষকে দান করেন না। তিনি দান করেন তবে সবাইকে করলেও গরিবকে দান করেন না। মানে দেখেন অর্থের একটু সংকোচন ঘটিয়েছে। কোন অব্যয়টি? এটা হলো কি এই অথচ অব্যয়, এটার নামই হলো সংকোচক অব্যয়। এখন আমাদের যে লক্ষণীয় যে বিষয়, যে সংযোজক অব্যয় তো আমরা একটা শিখলাম, সেটা হচ্ছে তাই। এছাড়াও আর কোনো সংযোজক অব্যয় আছে কিনা? অবশ্যই আছে। সেগুলো কি কি অবশ্যই নোট করে নেবেন, যে এবং, ও, আর, অধিকন্তু, ঠিক আছে। এরপর হলো কি তাই। এই যে অব্যয়গুলো, এগুলো দেখলেই বুঝবেন যে এটা সংযোজক অব্যয়। এই যে এবং, ও, আর, অধিকন্তু, তাই, এই অব্যয়গুলো যদি কখনো বাক্যের মধ্যে দেখেন, অর্থ বুঝেন বা না বুঝেন, সেটা 100% সংযোজক অব্যয় বলে দিবেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে তিনি সৎ অধিকন্তু সকলেই তাকে ভালোবাসে, এখন আপনারা দেখলেন যে এখানে কোন ধরনের অব্যয় হবে? তাহলে এই যে অধিকন্তু, এই অধিকন্তু দেখা মাত্রই যেন আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে সংযোজক অব্যয়। এই জন্য এগুলো অবশ্যই নোট করে রাখবেন এবং এগুলো অবশ্যই মনে রাখবেন। এবার দেখবো আমরা বিয়োজক অব্যয়। ভালো করে একটু খেয়াল করেন, বিয়োজক যে অব্যয় আছে, বিয়োজক অব্যয় এছাড়া আর কি কি অব্যয় আছে দেখেন। আমরা তো এখানে দেখেছি, খেয়াল করেন কিন্তু, অথবা, নতুবা, না, নয়তো, আর হলো কি বা। এই যে অব্যয়গুলো দেখতে পারতেছেন, কোন বাক্যের মাঝে যদি এই অব্যয়গুলো আপনারা দেখেন তাহলে বুঝবেন এটা বিয়োজক অব্যয়। যেমন আমরা ভালো খেলেছি বটে, ঠিক আছে, আমরা ভালো খেলি নতুবা জিততে পারিনি। তাহলে দেখেন আমরা ভালো খেলি নতুবা কি করতে পারিনি? আমরা জিততে পারিনি। তাহলে দেখেন আমরা ভালো খেলি এটা পজিটিভ অর্থ, কিন্তু আমরা কি করতে পারিনি? জিততে পারিনি। আমরা কি করতে পারিনি? জিততে পারি নাই। তাহলে নেগেটিভ হয়ে গেল। তাহলে যখনই আপনি বাক্যের মধ্যে দেখবেন যে কিন্তু, অথবা, নতুবা, না, নয়তো, বা, এই অব্যয়গুলো যখন বাক্যের মধ্যে থাকবে, আপনি অর্থ বুঝেন না বুঝেন আপনি দিয়ে দিবেন বিয়োজক অব্যয়। অবশ্যই নোট করে রাখবেন। এরপর দেখেন সংকোচক অব্যয়। সংকোচক অব্যয় আমরা কি কি দেখে চিনবো? কোন অব্যয়ের ব্যবহার বাক্যের মধ্যে আমি অর্থ বুঝি বা না বুঝি, কিন্তু অব্যয়গুলো দেখেই যেন আমি বলতে পারি এটা হচ্ছে কি সংকোচক অব্যয়। এরকম অব্যয় আছে দুটি, একটা হলো অথচ, আরেকটি হলো কি
বরং, অথচ এবং বরং। যেমন দেখেন তিনি বিত্তশালী বরং গরিবদের দান করেন না, তাহলে তার মানে কি, তিনি বিত্তশালী, তার ধন সম্পদ আছে, তিনি দান করেন, তিনি দেন মসজিদ মাদ্রাসা অন্য কোনো জায়গায় দেন, আত্মীয় স্বজনকে দেন, কিন্তু গরিব মানুষকে তিনি দেন না, তাহলে সংকোচন ঘটিয়েছে। তাহলে এই যে অথচ এবং বরং এই দুটা অব্যয় যদি কখনো কোনো বাক্যের মধ্যে দেখেন তাহলে বুঝবেন এটা হলো কি সমুচ্চয়ী অব্যয়। মানে এটা হলো সমুচ্চয়ী, তো অবশ্যই হবে। সমুচ্চয়ীর কোন প্রকার অব্যয়? এটা হলো সংকোচক অব্যয়। আশা করি আপনারা এই তিনটা জিনিস বুঝতে পেরেছেন। আরেকটা হলো অনন্যয়ী অব্যয়। দেখেন এর যা আগে যে অব্যয়গুলো ছিল এগুলো কিন্তু বাক্যের সাথে সম্পর্কযুক্ত ছিল, অর্থাৎ বাক্যের মধ্যে সম্পর্ক করছে, বিয়োজন ঘটাইছে, সংকোচন ঘটাইছে, বাক্যের সাথে কিন্তু এটার মধ্যে একটা সম্পর্ক ছিল। কিন্তু এমন কিছু অব্যয় রয়েছে যেগুলো, যে অব্যয়গুলো হচ্ছে অপ্রয়োজনীয় অব্যয়। অর্থাৎ আপনি যদি বলেন, যেমন ধরেন আপনাকে জিজ্ঞেস করলো তুমি কি যাবে, এখন আপনি বললেন আমি যাব না। আমি যাব না বললে কি হয়ে যাচ্ছে, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এরপরও যদি আপনি বলেন না আমি যাব না, তা না বলাতে কি আপনার যাওয়াটা কি আরো দ্রুত হইলো নাকি না যাওয়াটা আরো ধীর গতিতে হয়েছে? এই না এর কারণে কি যাওয়া না যাওয়ার মধ্যে কোনো পার্থক্য হয়েছে? কোনো পার্থক্য হয়নি, কারণ আপনি তো বলেই দিয়েছেন আমি যাব না। তার মানে এখানে না অর্থ তো অলরেডি দিয়ে দিয়েছে। আবার অতিরিক্ত আপনি কি বললেন যে না আমি যাব না, তাহলে না এর এখানে কোনো প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না। তারপরেও আমরা বাক্যের মধ্যে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কি ব্যবহার করি? এই যে না যে অব্যয়টি আছে এটা ব্যবহার করে থাকি। এই ধরনের অব্যয়কে আমরা কি বলে থাকি? অনন্যয় অব্যয়। খেয়াল করবেন যেগুলো বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই, আমরা এমনিতেই ব্যবহার করতেছি, বাক্যের সৌন্দর্যের জন্য ব্যবহার করতেছি। যেমন দেখেন কি সুন্দর প্রভাতের রূপ। এই যে যখন আপনি বলবেন কি সুন্দর প্রভাতের রূপ, তার মানে কি আপনি কিন্তু প্রভাতের সকালবেলার রূপটা আপনি বর্ণনা করে দিয়েছেন, 100% এখানে প্রকাশ পেয়েছে। এরপরও আপনি বলতেছেন কি মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। আচ্ছা বলেন তো দেখি মরি মরির সাথে প্রভাতের রূপের কোনো সম্পর্ক আছে? বাক্যের সম্পর্ক আছে। যেমন দেখেন আমরা আমরা ভালো খেলেছি এবং জয়লাভ করেছি, ভালো খেলেছি এবং জয়লাভ করেছি, দুটার মধ্যে কিন্তু এবং এর কিন্তু কি করেছে? সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু এখানে দেখেন মরি মরি, এটা বললেও যা না বললেও তা। এরপর দেখেন আমরা সম্মতি, স্বীকৃতি অস্বীকৃতি জ্ঞাপনে আমরা বলতে পারি আমি যাব। আপনি যদি বলেন যে আমি যাব, তার মানে আপনি তো যাবেনই। এখন যদি বলেন যে হ্যাঁ আমি যাব, তাহলে হ্যাঁ বললে কি আপনার যাওয়াটা কি আরো দ্রুত গতির হবে নাকি ধীর গতির হবে? কোনো পার্থক্য নাই। তাহলে এখানে দেখেন এটা অতিরিক্ত আমরা ব্যবহার করে থাকি। আমি যাব না, আমি যাব না মানে আমি যাবই না, একদম 100% আমি যাব না। এরপর আমরা অতিরিক্ত অব্যয় ব্যবহার করতেছি, সেটি হচ্ছে কি না। তাহলে না ব্যবহার কারণে কি আমার যাওয়া না যাওয়ার মধ্যে কোনো পার্থক্য হবে? কোনো পার্থক্য হবে না। সম্মতি প্রকাশে দেখেন আমি আজ আলবৎ যাব। খেয়াল করেন তো দেখি, আমি আজ যাব, আমি তো আজ যাবই, এরপরও বলে আমি আজ আলবৎ যাব। তার মানে আমি যে আজকে যাবো এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এরপরও বলে আমি আজ আলবৎ যাব, তাহলে আলবৎটা এখানে আমি বলতেও পারি নাও বলতে পারি, অপ্রয়োজনীয়। এরপর দেখেন পারবো, আমি কাজটি পারবো। এখন যদি বলেন যে পারবো মানে কি আমি পারবোই, নিশ্চিতভাবেই আমি এই কাজটি পারবো। এখন যদি বলেন যে নিশ্চয়ই পারবো, তার মানে দেখেন এখানে নিশ্চয়ই বলা না বলার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তাহলে এই অব্যয়টাকে বলা হবে কি? এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় অব্যয়, যেটার সাথে বাক্যের মধ্যে কোনো সম্পর্ক নাই। অনুমোদন দেখেন আপনি যখন বলেছেন বেশ তো আমি যাব, এখন দেখেন আপনি যখন কথাটি বলেছেন বেশ তো আমি যাব, আপনি যেহেতু বলেছেন আমি তো যাবই, আমি সম্মত, আমি সম্মতি প্রকাশ করেছি, আমি যাবই। এখন যদি বলেন যে বেশ তো আমি যাব, তাহলে বেশ তোর সাথে আমার যাওয়ার কোনো সম্পর্ক আছে? তারপরে এটাকে বাক্যের সৌন্দর্যের জন্য আমরা এই অব্যয়গুলো ব্যবহার করে থাকি। তাহলে এখানে কি হবে? এই যে বেশ তো, এটি একটা অব্যয়। এরপর দেখেন সমর্থন সূচক, আপনি যা জানেন তা তো ঠিকই বটে। খেয়াল করেন আপনি যা জানেন তা ঠিক, মানে আপনি যেটা জানেন সেটা তো ঠিক, আমি তো বলেই দিচ্ছি সেটা ঠিক। এরপরও যদি বলি যে তা তো ঠিক, তাহলে তা তো বললেও কি সেটা কি ঠিকের পরিমাণ কি আরো বেড়ে যাবে নাকি কমে যাবে? কোনো পার্থক্য হবে না। তাহলে এখানে দেখেন তা তো, এটা হচ্ছে কি? অব্যয়। এরপর দেখেন যন্ত্রণা প্রকাশে, পায়ে বড্ড লেগেছে। এখন দেখেন আপনি পায়ে আঘাত পেয়েছেন, এরপরও যদি বলেন উফ পায়ে বড্ড লেগেছে। এখন দেখেন আপনি আপনি পায়ে ব্যথা পেয়েছেন, উফ। এরপরে যে আপনি যে উফ যদি বলেন বা না বলেন কোনো পার্থক্য আছে? ব্যথার পরিমাণ কি বেড়ে যাবে নাকি কমে যাবে? কোনো পার্থক্য হবে না। আপনি ব্যথা পেয়েছেন, আমার পায়ে বড্ড লেগেছে, তাই কি না? তবে আধুনিক যুগে কিন্তু উফকে কি বলা হয়? এখন আর উফ বলে না, এখন হচ্ছে ডিজিটাল ভার্সন কিন্তু চলে আসছে। সেটা হচ্ছে কি, এখন আমরা ব্যথা পেলে কি বলি? আউচ। এখন কিন্তু আর উফ বলি না, এটা হচ্ছে ওল্ড ভার্সন, এটা হলো অ্যানালগ ভার্সনের কথা। ডিজিটাল ভার্সন হচ্ছে কি আউচ, বড্ড লেগেছে, তাই না? তো দেখেন, তাহলে দেখেন পায়ে যে ব্যথা পেয়েছেন এটা প্রকাশ পেয়েছে, এরপরও আপনি বলতেছেন উফ বড্ড লেগেছে। এই কষ্ট অসহ্য। আচ্ছা এই কষ্ট অসহ্য, তার মানে আপনি কষ্টটা সহ্য করার মতো না, আপনার যে কষ্ট সেটা আপনি সহ্য করতে পারতেছেন না, এটা পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে। এরপরে যদি বলেন না এই কষ্ট অসহ্য, তার মানে কষ্টের পরিমাণ কি বেড়ে গেছে নাকি কষ্ট একটু লাঘব হয়েছে? কোনো পার্থক্য হয়নি। তাহলে দেখেন এখানে দেখেন এটি হলো কি? অব্যয়। এরপর দেখেন ঘৃণা বা বিরক্তি প্রকাশার্থে, যেমন আমি বলি যে তুমি এত নীচ,
আচ্ছা যদি আপনি বলেন যে তুমি এত নীচ, তার মানে কি আপনি ঘৃণা প্রকাশ করতেছেন। এরপরও বলেন সিসি তুমি এত নীচ, আচ্ছা সিসি বললে কি তার প্রতি যে আপনি ঘৃণা প্রকাশ করতেছেন, ঘৃণার পরিমাণ কি বেড়ে যাবে নাকি কমে যাবে? কোনো পার্থক্য হবে? কোনো পার্থক্য হবে না। তাহলে এখানে দেখেন সিসি এটা হলো মূলত অনন্যই অব্যয়। এরপর দেখেন লোকটা যে পিছু ছাড়ে না, এটা তো একটা বিপদের কথা। লোকটা যে পিছু ছাড়তেছে না, এটা তো আমার জন্য একটা বিপদ, তাই না? আমি একটা বিপদের মধ্যে আছি। এরপরে যদি বলেন কি আপদ, লোকটা যে পিছু ছাড়ছে না, আচ্ছা কি আপদ যদি আপনি বলেন, তাহলে কি পিছু ছাড়তেছে না আপনার বিপদের পরিমাণ কি বেড়ে যাবে, মাত্রা কি বেড়ে যাবে নাকি কমে যাবে? কোনো পার্থক্য হবে না। তাহলে এখানে দেখেন যে কি আপদ, এটা হচ্ছে কি একটা অব্যয়। তাহলে এখানে আমি যে একদম চিহ্নিত করে দিয়েছি যে অব্যয়গুলো আমি বললাম, এই যে মরি মরি, তারপর হচ্ছে হা, না, আলবত, নিশ্চয়ই, বেশ তো, তারপর দেখেন তা তো, তারপর হচ্ছে উফ, তারপর হচ্ছে না, সিসি এবং কি আপদ। এই অব্যয়গুলো হচ্ছে অপ্রয়োজনীয় অব্যয়। এগুলো বাক্যে ব্যবহার করলেও অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায়, না করলেও অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায়, কোনো কম বেশি হয় না। এই ধরনের অব্যয়কে বলা হয় কি অনন্যই অব্যয়। তাহলে আমরা শিখলাম সমুচ্চয়ী অব্যয়, তারপর হচ্ছে কি অনন্যই অব্যয়। এরপর আমরা পরবর্তী যে অব্যয়গুলো আছে সেগুলো আমরা দেখব। অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয় এক কথায় মনে রাখবেন, যত বিভক্তি আছে সকল বিভক্তি অনুসর্গ অব্যয়। মনে রাখবেন সকল বিভক্তি অনুসর্গ অব্যয়। যতগুলো বিভক্তি আছে আমরা জানি, শূন্য বিভক্তি, তারপর প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এরকম করে 7টা বিভক্তি আছে, তাই কি না? তাহলে এই যে 7টা বিভক্তির মধ্যে, এই 7টা বিভক্তির মধ্যে অন্যতম যেটা শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি, এটাতে তো কোনো চিহ্ন নাই, কিন্তু অন্যান্য যে বিভক্তিগুলো আছে এগুলো কিন্তু নির্দিষ্ট চিহ্ন আছে। যেমন দেখেন র এর দ্বারা, দিয়ে, কর্তৃক, হইতে, থেকেছে, তাই কিনা? এই যে কে, রে, এই যে বিভক্তিগুলো আছে, এই বিভক্তিগুলো যদি বাক্যে ব্যবহার হয়, যদি আপনাকে বলে এটি কোন কারকে কোন বিভক্তি, যদি কারক দিয়ে প্রশ্ন করে, তাহলে সেটার নাম হবে বিভক্তি। আর যদি বাক্যের মধ্যে ব্যবহার করে যদি বলে যে এটা কোন ধরনের অব্যয়, তাহলে এটা হবে অবশ্যই কি হবে, অনুসর্গ অব্যয় হবে। যেমন দেখেন ওকে দিয়ে এ কাজ হবে না আমার, দেখেন ওকে দিয়ে এই কাজ হবে না, তাহলে এখানে দেখেন অব্যয় কোনটা, বিভক্তি কোনটা, সেটা আগে দেখেন। দ্বারা, দিয়ে, কর্তৃক, এই যে দিয়ে, তাই কিনা? এবার যদি আমরা বলি, তাই কিনা, এটাকে বলা হয় কি অনুসর্গ অব্যয় বলে। পাশাপাশি যে অনুসর্গ যেগুলো আছে, বিভক্তি তো আছেই, পাশাপাশি অনেক কিছু আছে না, অনুসর্গ আছে যেগুলো বাক্যের মাঝে ব্যবহার হয়। যেমন দেখেন তোমা বিহনে আমি পুড়ে ছাই হয়ে যাচ্ছি, দেখেন আমি পুড়ে কি হয়ে গেলাম, ছাই হয়ে গেলাম। দেখেন তোমা বিহনে আমি ছাই হয়ে গেলাম, মানে তোমাকে ছাড়া আমি কি করেছি, আমি প্রেমের আগুনে জ্বলে পুড়ে কি হয়ে গেলাম, ছাই হয়ে গেলাম। তোমাকে না পেয়ে আমি প্রেমের আগুনে জ্বলে পুড়ে কি হয়ে গেছি, ছাই হয়ে গিয়েছি। এই যে বিহনে, দেখেন এটাও তো একটা অনুসর্গ। তার মানে বুঝতে হবে যতগুলো বিভক্তি আছে, পাশাপাশি যতগুলো অনুসর্গ আছে, সবগুলো অনুসর্গ বা সবগুলো বিভক্তিকে কি বলা হয়, অনুসর্গ অব্যয় বলা হয়। এক কথায় বিভক্তি এবং অনুসর্গ যেগুলো আছে এগুলো হচ্ছে কি অনুসর্গ অব্যয়। এরপর আমরা দেখব অনুকার অব্যয়। অনুকার অব্যয় বলতে কি বোঝায়, এটা হলো প্রাণী, তাই কিনা? হ্যাঁ প্রাণী যেটা আছে, তাই না, প্রাণী যেগুলো আছে, খেয়াল করেন, অর্থাৎ যেগুলো হচ্ছে কি জীব, এক কথা হচ্ছে যেগুলো জীব, জীব এবং জড় বস্তুর যতগুলো কি আছে, জড় বস্তুর আওয়াজ, জড়বস্তুর ডাক, জড়বস্তুর যে শব্দ অথবা উৎপাদিত কি যত ধরনের শব্দ আছে সবগুলোই হচ্ছে কি অনুকার অব্যয়। মনে রাখবেন সেগুলো হচ্ছে অনুকার অব্যয়। যেমন আমরা বলি যে বিড়াল ডাকে ম্যাও ম্যাও করে বলে ডাকে, ম্যাও ম্যাও বলে ডাকতেছে, আচ্ছা ম্যাও ম্যাও এটার কি কোনো অর্থ আছে, বলতে পারবেন ম্যাও দ্বারা কি বুঝাইছে, বুঝায়নি। বাচ্চারা কাঁদতেছে ভ্যা ভ্যা করে কাঁদতেছে, তাহলে ভ্যা ভ্যা দ্বারা সে কি বুঝাচ্ছে, কি চাচ্ছে, এটা কি কোনো অর্থ আছে, কোনো অর্থ নেই। কুকুর ডাকতেছে ঘেউ ঘেউ, আচ্ছা ঘেউ দ্বারা সে কি বুঝাচ্ছে, কি চাইতেছে, আপনি কি বুঝেন, আমরা কিন্তু বুঝি না। এই যে আওয়াজ। এরপর দেখেন বাতাস যখন প্রচুর বেগে আসে তখন আমরা কি বলি, শন শন করে বাতাস হচ্ছে, কি বলে থাকি আমরা, এই যে শন শন করে বাতাস হচ্ছে। আচ্ছা এটার কি অর্থ কোনো আছে, শন অর্থ কি, শন শন অর্থ কি, বুঝি না। এটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি, একটা আক্ষরিক অর্থে আমরা কি বুঝাচ্ছি, বাতাসের একটা শব্দকে বুঝাচ্ছি। এরপর দেখেন বজ্র যখন দৌড়ে, যে আমরা কি বলি কর কর করে বজ্র বাতাস হচ্ছে, কর কর, তারপরে বজ্রের ধ্বনিটাকে আমরা আক্ষরিক অর্থে একটা কি আওয়াজ আমরা দিয়েছি, কর কর করে। এরপর দেখেন তুমুল বৃষ্টি যখন হয়, তাই না, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঝমঝম মানে কি, প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছে, তাই কিনা? তাহলে এই যে এটা হচ্ছে বৃষ্টির একটা আক্ষরিক একটা আমরা শব্দ এটাকে ধরে নিলাম। রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যখন খুব হালকা হয়ে আসে, খুবই একটা কি রোমান্টিক একটা বৃষ্টি যেটাকে আমরা বলে থাকি, তাই না, যে বৃষ্টিতে আমাদের মন কি হয়ে যায়,
রোমান্টিক হয়ে যায়। এরকম রোমান্টিক বৃষ্টির আওয়াজকে আমরা কি বলি? রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, মানে একটা ছন্দ, রিমঝিম করে বৃষ্টি হচ্ছে। এরপর দেখেন স্রোতের ধ্বনি আমরা কি বলি? কলকল। স্রোতের ধ্বনিকে আমরা কি বলে থাকি? কলকল বলে থাকি। আচ্ছা, কলকল কি স্রোতের ধ্বনি নাকি? এটা আমরা আক্ষরিক অর্থে এটা আমরা নিয়েছি যে পানির যে শব্দ হয় কলকলের মতো একটা শব্দ আছে, এটাকে আমরা বলে থাকি। তাহলে আপনারা দেখলেন যে যত ধরনের জীব জড়বস্তু থেকে যে আওয়াজগুলো উৎপাদিত হয়, এই সমস্ত আওয়াজগুলোকেই বলা হয় কি? বলেন দেখি, এগুলোকে বলা হয় অনুকার অব্যয় অথবা ধনাত্মক অব্যয়। এটার আরেক নাম হচ্ছে কি অব্যয়? ধনাত্মক অব্যয়। তাহলে মনে রাখবেন এটাকে কি বলা হয়? অনুকার অব্যয় বলা হয় অথবা ধনাত্মক অব্যয় বলা হয়। আশা করি আপনারা অব্যয় যে জিনিসটা এটা আপনাদের মাথায় গেঁথে গেছে। আপনারা যদি এই যে অব্যয় নিয়ে যে এত সুন্দর করে আপনাদেরকে একটা আলোচনা দিলাম, কেউ যদি এই আলোচনাটুকুকে সুন্দর করে নোট করে একটা বার দেখে বাসায়, বা কেউ যদি মনোযোগ সহকারে একবার যদি শুনে, তার কিন্তু মনে থাকবে এবং পরীক্ষায় কিন্তু খুব সহজেই অব্যয় থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু সে খুব সুন্দর করে উত্তর দিতে পারবে। তো এখানে আমরা দেখি বেশ কিছু প্রশ্ন আছে অব্যয় থেকে আসা। দেখেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল যে কোন অব্যয় বিশেষ্য এবং সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির মতো কাজ করে। খেয়াল করেন, বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে কোন অব্যয়টা কি করে? কিসের মতো কাজ করে? বিভক্তির মতো কাজ করে। খেয়াল করেন, বিভক্তির মতো কাজ করে, এখানে কিন্তু বলে দিয়েছে বিভক্তির মতো কাজ করে। তাহলে এটা কি হবে বলেন তো দেখি? সংযোজক হবে, সমুচ্চয়ী হবে, অনুকার হবে নাকি অনুসর্গ হবে? একটু নিজেকে চিন্তা করেন, এটা কি অব্যয় হবে বলেন তো দেখি? এটা অব্যয় হবে কি বলেন তো দেখি? অনুসর্গ অব্যয়। একটু আগে কিন্তু বলেছি অনুসর্গ অব্যয় কোনটা। এখানে কিন্তু প্রশ্নের মধ্যে হিন্টস দিয়ে দিয়েছে, যেটা বিশেষ্য এবং সর্বনাম পদের মাঝখানে বা পরে যুক্ত হয়। বিশেষ্য এবং সর্বনাম পদের পরে যুক্ত হয়। যেমন দেখেন যে ওকে দিয়ে এই কাজ হবে না। খেয়াল করেন তো, ওকে, এই ওকেটা কি? ওকে হলো একটা সর্বনাম পদ। এরপর যদি বলি আমি তোমাকে দিয়ে এই কাজ হবে না, তাহলে তুমিটা এখানে কি? সর্বনাম। তারপর দেখেন আমি যদি বলি এভাবে ছেলেটিকে দিয়ে এই কাজ হবে না, দেখেন ছেলেটিকে, এই যে কে, দেখেন এখানে একটা কিন্তু অব্যয় আছেই। আবার দেখেন ছেলেটিকে দিয়ে এই কাজ হবে না, আবার দেখেন এখানে দিয়ে আছে। তাহলে ছেলেটি কি হবে? অবশ্যই বিশেষ্য পদ হবে। বিশেষ্য পদ হবে না, এটা কি হবে বলুন তো দেখি? জাতিবাচক একটা বিশেষ্য হবে। তাহলে এই যে বিষয়টা যে আছে, তাহলে দেখেন এটা বিশেষ্য এবং সর্বনাম পদের পরে যুক্ত হয়ে কিসের মতো কাজ করে? বিভক্তির মতো কাজ করে। তার মানে আমি এক কথায় বলেছিলাম যত বিভক্তি আছে সব হলো অনুসর্গ অব্যয়। সবগুলাকে কি বলা হয়? অনুসর্গ অব্যয় বলা হয়ে থাকে। এরপর আমরা দেখব বাংলা ভাষায় কত প্রকার অব্যয় শব্দ রয়েছে। খেয়াল করেন, অব্যয় শব্দ কত প্রকার আছে। এটা নিয়ে অবশ্য অনেকেই কনফিউজড হয়ে যান যে অব্যয় শব্দ আবার কত প্রকার। অব্যয় শব্দ কত প্রকার আছে? অনেকগুলো অব্যয় শব্দ আছে, আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আমরা যদি সমুচ্চয়ী দিক থেকে চিন্তা করি, সংযোজক আছে, বিয়োজক আছে, সংকোচক আছে। এছাড়াও দেখেন কি আছে বলেন তো দেখি? বিভক্তি আছে, অনুসর্গ আছে, আরো কি অব্যয় আছে বলেন তো দেখি? উপসর্গ আছে। তাহলে তিন ধরনের অব্যয় আছে। কি কি? আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আপনি যদি সমুচ্চয়ী, অনন্য, সংযোজক, বিয়োজক, সংকোচক, এই দৃষ্টিকোণ থেকে তিন ধরনের অব্যয় আমরা পাই। আবার যদি বলেন যে উপসর্গ, এটাও এক ধরনের অব্যয়। এরপর দেখেন অনুসর্গ, এটাও এক ধরনের অব্যয়। এরপর যদি বলেন যে কি আছে, এরপর হলো কি? বিভক্তি। এই বিভক্তিও হচ্ছে এক ধরনের অব্যয়। তাহলে আমরা বলতে পারি বিভিন্ন দিক বিশ্লেষণ করে যে অব্যয় কত প্রকার? অব্যয় শব্দ তিন প্রকার। যদি প্রশ্ন আসে অব্যয় কত প্রকার, তাহলে অব্যয় হচ্ছে চার প্রকার। যদি বলে সমুচ্চয়ী অব্যয় কত প্রকার, তাহলে সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার। কিন্তু এখানে বলেছে অব্যয় শব্দ। এখানে কি জানতে চেয়েছে একটু ভালো করে খেয়াল করেন। এখানে যেটা জানতে চেয়েছে যে অব্যয় শব্দ, দেখেন এই যে অব্যয় শব্দ কত প্রকার, তাহলে উত্তর হবে কত প্রকার? তিন প্রকার। এরপর দেখেন, এরপর একটা প্রশ্ন আছে, ভালো করে খেয়াল করেন। এখানে দেন তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহার হয়েছে? এখন দেখেন এখানে তো জানেন না যে কোনটি অব্যয়। একটু চিন্তা করেন তো দেখি। তুমি, এটা তো হচ্ছে কি বলেন তো দেখি? এটা হলো কি? সর্বনাম। এবার দেখেন তো, এটা আমরা জানি না। ভারী, এটাও জানি না। সুন্দর, এটা তো হলো কি? বিশেষণ। ছবি, এটা বিশেষ্য পদ। আঁকো, এটা হলো ক্রিয়াপদ। তাহলে এখানে দেখেন যে তো এবং ভারী। এখন খেয়াল করেন, তুমি 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 তো সুন্দর ছবি আঁকো, তুমি তো সুন্দর ছবি আঁকো, তার মানে কি সে সুন্দর ছবি আঁকে, এটা আপনি তার প্রশংসা করেই দিয়েছেন। এখন যদি বলেন যে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, তাহলে এই যে ভারীর কি কোনো দরকার ছিল বলেন দেখি? এই যে ভারীর কোনো দরকার ছিল? এটা কোনো প্রয়োজন ছিল না। এটাকে আমরা কি বলবো বলেন তো দেখি? এটা কি হবে? পদান্বয়ী হবে, অনুসর্গ হবে, অনন্যই হবে নাকি অনুকার হবে? একটু আগে আমরা বলেছি সমুচ্চয়ী অব্যয়, তারপর কি বলেছি আমরা? অনন্যই অব্যয়। যে অব্যয়গুলো বাক্যের মধ্যে ব্যবহার করলেও অর্থ ঠিক থাকবে, না করলেও অর্থ কি হবে? পরিপূর্ণভাবেই প্রকাশ পাবে। এই ধরনের অব্যয়কে আমরা কি বলে থাকি? অনন্যই অব্যয় বলে থাকি।
তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আপনাদেরকে অব্যয় পদ সম্পর্কে খুবই চমৎকার ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে অব্যয় পদ নিয়ে আর কোনো ঝামেলা যেন আজকের পর থেকে না থাকে। তো আপনাদের বিভিন্ন চাকরি সংক্রান্ত যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো জানতে হলে বা এই তথ্যগুলোর জন্য আপনি এই স্ক্রিনে যে নম্বরটি আছে 09644433300, এই নম্বরটিতে আপনি যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনি জানতে পারেন। কবে সার্কুলার হতে পারে, আবেদন প্রক্রিয়া কি, কিভাবে আবেদন করব, আবেদনের যোগ্যতা কি, কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবো, হ্যাঁ, তারপর যে আমি এই কোর্সে যুক্ত হতে চাই বা এই কোর্সে আমি কিভাবে শুরু করব, কিভাবে পড়াশোনা শুরু করব, যে কোনো তথ্য আপনি এই নম্বরটিতে, আমাদের যে হটলাইন, এই নম্বরটিতে যোগাযোগ করে আপনি নিতে পারেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে www.bidyabadi.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের জন্য ফ্রি প্রতিদিন এক্সাম হয়। এখানে অনেক ধরনের ফ্রি সার্ভিস আছে, বিভিন্ন কোর্স সম্পর্কে এখান থেকে আপনি জানতে পারবেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এই ফেসবুক পেজের মাধ্যমে আপনি প্রতিনিয়ত আমাদের বিভিন্ন লাইভ হয়, এই লাইভগুলো দেখতে পারবেন। আমাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পোস্ট হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন পোস্ট করা হয়। বিগত সালের চাকরি কেন্দ্রিক বিগত সালের প্রশ্নগুলোকে আমরা ধারাবাহিকভাবে পোস্ট করে থাকি, বিভিন্ন ধরনের তথ্য আপনাদের জন্য পোস্ট করে থাকি, বিভিন্ন ধরনের আপডেট তথ্য আপনাদেরকে দিয়ে থাকি বিভিন্ন চাকরি সংক্রান্ত, এগুলো আপনারা দেখতে পারবেন। এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আপনারা এই যে অব্যয় পদটি এত চমৎকারভাবে শিখতে পারলেন, এই ইউটিউব চ্যানেলের সাথেও আপনারা যুক্ত থাকবেন। এখানেও প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও কিন্তু এখানে যাচ্ছে। পাশাপাশি আমাদের ইউটিউবে কিন্তু লাইভও হচ্ছে চাকরির পরীক্ষার আগে, সেই চাকরিকে কেন্দ্র করে বিভিন্ন দিক নির্দেশনামূলক ক্লাস কিন্তু এখানে হচ্ছে। অবশ্যই এখানে আপনারা যুক্ত থাকবেন। তো এতক্ষণ যারা দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাই বিদ্যাবাড়ির সাথেই থাকবেন, বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এবং সবথেকে যেটা বড় বিষয়, যে আপনারা যখন নিয়মগুলো শিখবেন, একটু টেকনিক অবলম্বন করে শিখবেন, খুব সহজভাবে শিখবেন, কঠিনের মধ্যে যাবেন না, সহজভাবে সাবলীলভাবে শেখার চেষ্টা করবেন। এতে করে আপনার যে সামনে যে চাকরি পরীক্ষাগুলো আছে, সেই চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু উত্তীর্ণ হওয়াটা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই শুভকামনা। আল্লাহ হাফেজ।